ব্লাড ফাউন্ডেশন অথবা ব্লাড ডোনেশন ফাউন্ডেশন বা এরকম নামে কিছু ফাউন্ডেশন থাকে, তাই না, সংগঠন থাকে, বা সোশ্যাল ওয়েলফেয়ার রিলেটেড, এই যে স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট, এরকম বিভিন্ন সংগঠন আছে না, বিভিন্ন প্রতিষ্ঠানে থাকে, অথবা বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ক্লাব থাকে, যেমন ডান্স ক্লাব, মিউজিক ক্লাব, স্পোর্টস ক্লাব, তারপরে ম্যাথ ক্লাব, ডিবেটিং ক্লাব, ইংলিশ ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেট ক্লাব, এরকম মাল্টিপল ক্লাব থাকে, তাই না? এই এক একটা ক্লাব হচ্ছে এক একটা সংগঠন। এখন শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠনের প্রয়োজনীয়তা কি? আমরা শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠন বলতে এটা বুঝি না, এটা বোঝা যাবে না যে শিক্ষা প্রতিষ্ঠানে সম্ভবত ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির, এরকম সংগঠন বলতে এটা মিন করে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? হ্যালো স্যার বুঝি নাই, আবার একটু বললে ভালো হয়। বলছি শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠন বলতে আমরা এটা মিন করব না যে শিক্ষা প্রতিষ্ঠানে সম্ভবত ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির, এনসিপি ইত্যাদি ইত্যাদি এরকম দল গঠন। শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠন মিন্স এই যে উপরে যে লেখাগুলো লিখলাম, রেড ক্রিসেন্ট সোসাইটি, স্কাউট, বিএনসিসি, ব্লাড ডোনেশন, বিভিন্ন ফাউন্ডেশন, এই যে বিভিন্ন ক্লাব, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যারা রান করে, মিউজিক ক্লাব, ডান্স ক্লাব, স্পোর্টস ক্লাব, কালচারাল ক্লাব, তারপরে ফিজিক্স ক্লাব, এরকম মাল্টিপল, ডিবেট ক্লাব, জি স্যার, রিসাইটেশন ক্লাব, এগুলোই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠন। বুঝতে পেরেছেন কি? জি স্যার, বুঝতে পারছি। তার মানে শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠন মানে আমরা নেগেটিভ সেন্সে নিব না। অনেক ক্ষেত্রে অনেকের বুঝতে পারে না শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠন আসলে কি। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠন বলতে সহজ ভাষায় কি বুঝতে পারছি আমরা, একটু বলবেন কেউ? স্যার, শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠন বলতে সাধারণত বিএনসিসি, স্কাউট, ব্লাড ডোনেশন ক্যাম্প বা বিভিন্ন একাডেমিক যে সংগঠনগুলো থাকে এগুলোই। একদম, শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠন বলতে সোশ্যাল ওয়েলফেয়ার, এরপরে সোশ্যাল অ্যাওয়ারনেস হইতে পারে, তারপরে কি বলে হিউম্যান হেলথ সম্পর্কিত হতে পারে, যেটা অ্যাকচুয়ালি স্টুডেন্টের ডেভেলপমেন্টের জন্য যেগুলো করা হয়, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তাই কি না? জি স্যার, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। জি, বাট আমাদের দেশে একটা নির্দিষ্ট সময় এরকম চলে আসছিল স্কুল পর্যায়েও বিভিন্ন দলের কমিটি দেওয়া। অ্যাকচুয়ালি তারা সংগঠনটাকে ভিন্ন পথে নিয়ে গিয়েছে, যে কারণেই ওটা এই টাইপের রাজনৈতিক ইস্যুগুলো এটা স্কুল কলেজে থাকা উচিত না। স্টুডেন্টদের মধ্যে যখন এটাও সংগঠন বা প্রতিষ্ঠান কেন্দ্রিক, এগুলো হচ্ছে পরগাছা সংগঠন। রাইট। স্কুলে যখন রাজনৈতিক কোন সংগঠন হবে তখন ওই স্কুলে আর পড়াশোনা হবে না, ওই স্টুডেন্ট যারা ওইটার সাথে ইনভলভ থাকবে তখন আর তারা পড়াশোনা করবে না।
বাট আপনি একটা দেখবেন, পরজীবী type। জি বলেন। বলতেছি এটা হচ্ছে পরজীবী। শিক্ষা প্রতিষ্ঠানে এমন রাজনৈতিক সংগঠন ডাকা হচ্ছে প্রতিষ্ঠান বা শিক্ষার অথবা ছাত্রছাত্রীদের মনোজগৎ নষ্ট করার জন্য এর পরজীবী, এমনটা বলা যায়। স্যার তবে যদি মানে ছাত্র ইউনিট মানে যেটাকে আমরা বলি ছাত্রদের একটা কমিটি বা ওয়েলফেয়ার কমিটি বা এটাকে কি বলা যায়, ছাত্র সংসদ যেটা আর কি ভালোভাবে, এরকম একটা সংগঠন অবশ্য থাকতে পারে যে কোনো প্রতিষ্ঠানে। ছাত্র সংসদ থাকতে পারে, মেইন কিন্তু সেটা যে অবজেক্টিভ বুঝতে হবে। মেইন অবজেক্টিভ ছাত্র সংসদ বলে বলছি না, যেটার মেইন, যাদের মেইন কাজ হচ্ছে ওই প্রতিষ্ঠানের ডেভেলপমেন্টে কাজ করা, ওখানকার স্টুডেন্টদের ডেভেলপমেন্টে কাজ করা, এরকম সংগঠন। এখন আপনি XYZ যে নামই দেন না কেন, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন আপনার টার্গেট থাকে যদি অমুক নেতা আসবে 50 জনকে হাজির করতে হবে, দ্যাট ইজ নট দ্য প্রপার ওয়ে। স্যার স্যার যেই একটা কথা সংগঠনই থাকুক না কেন এটা হচ্ছে অরাজনৈতিক হতে হবে, রাজনৈতিক না। শিক্ষা প্রতিষ্ঠানে ডেফিনেটলি অরাজনৈতিক হতে হবে। তো তখনই এটার প্রয়োজনীয়তা রয়েছে, এই অরাজনৈতিক যে সংগঠন সেটার প্রয়োজনীয়তা রয়েছে। রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তা শিক্ষা প্রতিষ্ঠানের নাই। এখন স্যার, জি বলেন। অর্থনীতি বা আমাদের ব্যবসায় শিক্ষার অনুসারে সংগঠনের যে সংজ্ঞাটা আমরা জানি যে উৎপাদনের উপকরণ হলো 4টি। ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। ওইখানে সংগঠন বলতে বোঝায় ভূমি, শ্রম এবং মূলধনকে সংগৃহীত করে উৎপাদন কার্য পরিচালনা করাই হলো সংগঠন। সেই ক্ষেত্রে আমরা কি এভাবে বলতে পারি না যে শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠন বলতে যে কোনো একটা বিষয়ের উপরে, যেমন ব্লাড ডোনেশনের যে বিষয়টা, এই সম্পর্কিত সকল ধরনের কার্যক্রম পরিচালনা করাকেই সংগঠন বলে, মানে একটা বিষয়ের উপরে আলাদা আলাদা ভাবে আর কি সংগঠন। আপনি ওই স্পেসিফিক ব্লাড ডোনেশন বা মিউজিক ক্লাব, কালচারাল ক্লাব, এগুলো এক্সাম্পল হিসাবে ব্যবহার করতে পারেন। জি, বুঝতে পেরেছেন? ঠিক বলেছেন। আপনি যে সংগঠনের সংজ্ঞাটা দিচ্ছেন আর আমাদের ওই ব্যবসা শিক্ষার যে সংজ্ঞাটা বললাম এবং অর্থনীতিতে যে সংজ্ঞাটা আছে অর্থনীতির ভাষায়, সেই সংজ্ঞাটার সাথে একটু মানে সামঞ্জস্য। ভাই আপনাদের এটা হচ্ছে ব্যবসায়িক সংগঠন, ওইটা একটা সংগঠন, প্রতিষ্ঠানে একটা থাকবে, স্কুল কলেজে রাজনৈতিক একটা, বিভিন্ন সেক্টর বিভিন্ন সংগঠন। করতে পারে। ঠিক আছে, আপনার পারপাস অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী ডেফিনেশন ভ্যারি করবে ডেফিনেটলি। জি, তো অবস্থার উপর ভিত্তি করে সংগঠনের সংজ্ঞাটা মানে এক এক রকম হতে পারে আর কি, এটাই নাকি? এখন আপনি শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠনের সাথে বাংলাদেশের রাজনৈতিক সংগঠনের ডেফিনেশনের মিল কি এক হবে? না, নিশ্চয়ই না, হবে না। জি না স্যার। এখন শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠনের প্রয়োজনীয়তা রয়েছে, ডেফিনেটলি রয়েছে। আপনি যদি ইসিএ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ যে চিন্তা করেন, শিক্ষার্থীদের ডেভেলপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, ফোকাসিং পয়েন্ট হচ্ছে ইসিএ, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এখন এই ক্ষেত্রে আমাদের সংগঠন দরকার, সংগঠনের প্রয়োজনীয়তা রয়েছে। এবং এই সংগঠন আপনার দেখবেন, আমি বলছি বিএনসিসি, স্কাউট, ব্লাড ডোনেশন ফাউন্ডেশন বিভিন্ন রয়েছে বা বিভিন্ন ক্লাব আছে, সো স্পোর্টস ক্লাব, সো এই ক্লাবগুলোর নেতৃত্বে স্টুডেন্টরা থাকে। তো সেখানে তাদের নেতৃত্বের গুণাবলী, লিডারশিপ কোয়ালিটিস বিল্ড আপ হয়। তারা নিজেদের মধ্যে কমিউনিকেশন এবং সহযোগিতা এটা ডেভেলপ করে, সবার সাথে সবার ভালো সম্পর্ক থাকে। ক্লাবের দেখবেন যে প্রতিষ্ঠানে এরকম ক্লাব আছে, আপনারা নিজেরাও যেসব
প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন বা যারা এখনো পর্যন্ত জব করেন বিভিন্ন জায়গাতে, খেয়াল করে দেখবেন যে স্টুডেন্টরা যখন লিডিং এ থাকে তখন তাদের লিডারশিপ কোয়ালিটিস ডেভেলপ করে, সবার সাথে ভালো সম্পর্ক থাকে, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পায়, পারস্পরিক সম্পর্ক স্যার ডেভেলপ করে। জি স্যার আমি যখন রোভারিং করি বা কলেজে যখন পড়তাম তখন রোভারিং করতাম, আমি হচ্ছে কলেজের সিনিয়র গভর্নমেন্ট ছিলাম। আবার বলেন। মানে আমি যখন কলেজে পড়াশোনা করতাম তখন রোভারিং করতাম, তো আমি হচ্ছে রোভারিং এ হচ্ছে একটা ইউনিটের, যেটাকে ছাত্রদের প্রধান বলা হয়, যেটাকে হচ্ছে সিনিয়র গভর্নমেন্ট। তো আমি আমার কলেজের সিনিয়র গভর্নমেন্ট ছিলাম। খুবই ভালো। So, এটা হচ্ছে লিডারশিপ কোয়ালিটিস বিল্ড করবে, যোগাযোগ ও সহযোগিতা উন্নয়ন ঘটায়, বিভিন্ন সমস্যার সমাধানে সহযোগিতা করে শিক্ষার্থীরা বা যারা লিডিং এ থাকে তারা আসে সমস্যার সমাধানে। পারস্পরিক সম্পর্ক, সংগঠন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটায়। এখন এই যে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন, এটা যখনই অরাজনৈতিক হবে তখনই এটা উন্নয়ন ঘটবে, কিন্তু যদি এটা রাজনৈতিক হয়ে যায় তখন কি এটার উন্নয়ন হবে? মারামারি কাটাকাটি হবে, দলাদলি হবে। তখন মারামারি কাটাকাটি হবে, ক্ষমতার দখল চলতে থাকবে। আর এই সম্পর্কটা মানে টোটালের মধ্যে না হয়, সামগ্রিক না হয়, একটা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকবে, Specific, বিভাজন right, তৈরি হবে। একদম ঠিক বলেছেন। আত্মবিশ্বাস বৃদ্ধি, যখন বিভিন্ন মানুষ বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করবে, ভালো কাজ করলে সবাই যখন ভালো প্রশংসা করবে, ভালো কথা বলবে, তখন সেলফ কনফিডেন্স বাড়বে। বৈচিত্র্যের উপলব্ধি, বিভিন্ন ধরনের শিক্ষার্থী সংগঠনে অংশগ্রহণ করে যা তাদের বৈচিত্র্য সহনশীলতার শিক্ষা দেয়। একটা সংগঠনে শুধু মেয়েরা থাকে বা ছেলেরা থাকে বিষয়টা এরকম না। এক এক মানুষ, আপনি ব্লাড ডোনেশন একটা ফাউন্ডেশন করবেন, দেখবেন যে অনেকের আপনি দেখে মনে করবেন যে খুবই ফিট, অনেক স্বাস্থ্যবান, অথচ 1000 বার ব্লাড চাইলে জীবনেও ব্লাড দিবেন, অথচ সে সংগঠনের সদস্য। এরকম মানুষ পাবেন কিনা? পাহাড়ি থাকবে, জি স্যার। সমতলের জি থাকবে, স্যার, এরকম মানুষ আছে। পশ্চিম অঞ্চলের থাকবে। অনেক আছে স্যার এরকম মানুষ। অনেকের ব্লাড দিলে বাসায় বাবা মা বকবে। জি স্যার। আল্লাহ সাহেব হ্যান্ড রেজ করেছেন, কিছু বলবেন? স্যার আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনি যে সংগঠনের কথা বলছেন স্যার, সেটা হচ্ছে আপনি বললেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে থাকে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে স্যার এরকম অসংখ্য ক্লাব আছে, তার মধ্যে নির্দিষ্ট কিছু ক্লাব, সেটা হচ্ছে স্যার ডিবেটিং ক্লাব, ডান্সিং ক্লাব আর মিউজিক ক্লাব। এই তিনটা হচ্ছে খুবই মোস্ট ইম্পর্টেন্ট আমাদের প্রতিষ্ঠানের জন্য। আমি ডান্সিং ক্লাবের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং আমাদের প্রায় 20 জনের মতন একটা টিম আছে। তা আমি সংগঠন বলতে যেটা বুঝি স্যার, সেটা হচ্ছে ব্যক্তিত্ব এবং নেতৃত্ব, এই দুইটা ডিপেন্ড করে একজন সংগঠন যিনি সংগঠনটাকে লিড করেন। আই থিংক সো স্যার। থ্যাংক ইউ স্যার। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। এর জন্যই বলেছি ইসিএ, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এই যে শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠন, এই সংগঠন শিক্ষার্থীদের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য এই সংগঠন পাঠের একঘেয়েমি দূর করে। আপনি যখন অনেক প্রতিষ্ঠানে বৃহস্পতিবারে থার্সডেতে ক্লাব কার্যক্রম হয়, ভিন্ন ভিন্ন দিনেও হতে পারে, সারা সপ্তাহ পড়ার পড়ার যে একঘেয়েমি এটা দূর করে, ওই ক্লাবে অ্যাটাচ থাকে, বিভিন্ন সময় কম্পিটিশন হয়। শিক্ষা প্রতিষ্ঠানেরও অনেক লাভ হয়, যখন বিভিন্ন ক্লাব থাকবে, স্টুডেন্টরা ক্লাব পরিচালনা করবে, তখন অটোমেটিক এই যে ট্যালেন্টেড স্টুডেন্টরা যার যার ক্লাবে যুক্ত হয়ে যাবে। তো সেখান থেকে ট্যালেন্ট হান্টিংটা খুব সহজেই করা যায়। আপনি কোনো একটা প্রোগ্রাম করবেন, সেখানে মিউজিকে কয়েকজনকে দরকার, আপনি মিউজিক ক্লাবের শরণাপন্ন হলেই খুব সহজেই ফাইন্ড আউট করতে পারবেন হু আর দ্য বেস্ট, যারা সেরা ওখানকার, তাদেরকে নিয়ে আপনি
এইটা করতে পারবেন। আপনি কোন একটা, আমরা যেমন আমাদের প্রতিষ্ঠানে আমরা বিএনসিসি এবং স্কাউট মিলে আমরা ওই যে সময়টা 5 আগস্টের পরে রোডে ট্রাফিকের দায়িত্ব পালন করেছি। আমরা ফিজিক্যাল এডুকেশন টিচারের সাথে ছিলাম। সো এটা ওই প্রতিষ্ঠানে বিএনসিসি আছে, স্কাউট আছে। সো তাদেরকে যখনই বলা হলো টিচারদেরকে সাথে সাথে করলো, স্টুডেন্টদেরকে ফাইন্ড আউট করেই। তো যখন সংগঠন থাকে তখন সেটার উপকারিতা প্রতিষ্ঠান অনেক ভোগ করে। সমাজসেবা ও দায়িত্ববোধ, বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ, যেমন একটা এক্সাম্পল দিতে পারি, ট্রি প্ল্যান্টেশন, বৃক্ষরোপণ বিভিন্ন অভিযান হয়, বিভিন্ন সংগঠন করে থাকে। চাকরির প্রস্তুতি, সংগঠনের কাজকর্মে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পেশাগত দক্ষতা উন্নত করতে পারে। আপনি প্রফেশনাল লাইফে যাওয়ার আগে কোন একটা সংগঠনে যদি যুক্ত থাকেন, এরকম ডেভেলপমেন্টাল রিলেটেড যে সংগঠন, এগুলোর সাথে ইনভলভ থাকলে আপনার দেখা যাবে আপনি লিডিং এ থাকলে আপনার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করবে, আপনার পার্সোনালিটি ডেভেলপ করবে, মানুষের সাথে কথা বলার যে অ্যাবিলিটি, পাবলিক স্পিকিং যে অ্যাবিলিটি, সেটা ডেভেলপ করবে। সো আলটিমেটলি আপনার প্রফেশনাল লাইফের জন্য এটা একটা প্রিপারেশন হয়ে যাবে। এজন্যই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠনের গুরুত্ব অপরিসীম। নর্মাল সেন্সে শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠনের গুরুত্ব যদি এরকম আসে, বেশিরভাগ মানুষ এই সংগঠন বলতে পুরো দলীয় কেন্দ্রিক চলে যাবে। বাট যারা এটা ডিটেল জানবে না বা বুঝতে পারবে না, তাদের জন্য কঠিন হবে। সংগঠনের মূলনীতি বা প্রধান যে নীতিমালা, সেটা কি? লক্ষ্য, উদ্দেশ্য ও লক্ষ্য। প্রত্যেকটা সংগঠনের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকবে ডেফিনেটলি, এবং এটা স্পষ্ট থাকবে, ক্লিয়ার। লক্ষ্য উদ্দেশ্য ক্লিয়ার থাকবে। যেমন আমাদের অনেক সময় থাকে এইম এন্ড অবজেক্টিভস, অনেক সময় দেখবেন মিশন, ভিশন, অনেক প্রতিষ্ঠানের অনেক সংগঠনের গঠন কাঠামো, একটা স্যার, স্ট্রাকচার থাকবে। লক্ষ্য উদ্দেশ্য ছাড়া কোনো সংগঠন হইতেই পারে না। লক্ষ্য উদ্দেশ্য ছাড়া কোনো সংগঠন হইতে পারে না। সংগঠন Definitely. মানেই লক্ষ্য উদ্দেশ্য থাকবে। সংগঠন মানেই তো ওই যে আমরা দেখেছি তো একটু আগেই তো আমরা প্রথমেই পড়েছি যে কোনো স্পেসিফিক উদ্দেশ্যকে বা লক্ষ্যকে টার্গেট করেই কিছু মানুষ একত্রে যে কাজগুলো করে, সেটাই হচ্ছে সংগঠন। তাহলে আপনি যাই করেন না কেন, প্রত্যেকটা মানুষের তো লক্ষ্য উদ্দেশ্য আছে, ইচ এন্ড এভরি পয়েন্ট। আপনি এখানে ক্লাস করছেন, আপনার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। কেউ ঘুমাচ্ছে, তার লক্ষ্য উদ্দেশ্য আছে। কেউ হাঁটছে, তার লক্ষ্য উদ্দেশ্য আছে। লক্ষ্য উদ্দেশ্যহীন তো কোনো হতে পারে না। ইভেন সংগঠনগুলো সেম কাঠামো, একটা স্ট্রাকচার থাকবে। কিভাবে? যেমন এখানে আপনারা বলতে পারেন যে এটা একটা সংগঠন, এখানে প্রেসিডেন্ট, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, তারপরে এই সম্পাদক, ওই সম্পাদক, এরকম কিছু দিয়ে সেটার একটা দাঁড় করানো, একটা স্ট্রাকচার দাঁড় করানো। কার কাজ কি, কার দায়িত্ব কি, এটা ভাগ করে দেওয়া, এটা হচ্ছে স্ট্রাকচার। নেতৃত্বের বিকাশ, নেতৃত্বের গুণাবলী বিকাশ এবং সদস্যদের মধ্যে নেতৃত্বের ভূমিকা সঠিকভাবে বন্টন করার নীতিমালা নির্ধারণ, যেমনটা বলছিলাম যে স্ট্রাকচারের কথা বলছিলাম। তো যখন বিভিন্ন পোস্টে মানুষ নিয়োগ করা থাকবে এবং সেখানে যার যার কাজ স্পেসিফিক থাকবে, তখন এই সংগঠনটা ভালোভাবে রান করবে। একজন মানুষ সে প্রচার করছে, সে ক্যাশিয়ারের দায়িত্ব পালন করছে, সে আবার ফিল্ডে যেয়ে কাজ করছে, একসাথে মাল্টিপল কাজ করছে, এটা স্মার্ট ওয়ে না। এক একজন মানুষ এক একটা কাজ করবে স্পেসিফিক, সবার কাজ থাকবে স্পেসিফিক, রেসপন্সিবিলিটি থাকবে স্পেসিফিক। তারা আবার রিপোর্ট করবে তার সিনিয়র যে থাকবে তাকে, বা প্রেসিডেন্টকে বা সেক্রেটারিকে, এভাবে তারা হচ্ছে রিপোর্ট করবে। অংশগ্রহণ ও গণতান্ত্রিক প্রক্রিয়া, সংগঠনের সকল সদস্যের অংশগ্রহণ নিশ্চিত করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা। সংগঠন স্পেসিফিক কিছু মানুষ লিডিং এ থাকতে পারে, বাট ডেফিনেটলি এই গণতান্ত্রিক প্রসেসটা খেয়াল রাখতে হবে।
নিজেদের মতো মন গড়া নিয়ম বানানো যাবে না, মন গড়া সিদ্ধান্ত নেওয়া যাবে না। যেটা সবার জন্য ভালো সেটা করতে হবে, সবার জন্য সবার সুবিধার্থে সেটাই করতে হবে। সবার যেন অংশগ্রহণ থাকে, মানুষ যেন না বলে যে শুধু শুধু আমাদের সাথে আলোচনা করে, বাকি সিদ্ধান্ত তারাই নিয়ে নেয়। নিরপেক্ষতা ও ন্যায্যতা, সকল সদস্য সমান, সবার সাথে সমান আচরণ করতে হবে, ন্যায্যতার ভিত্তিতে সিদ্ধান্ত। কে আমার কি, কে আমার ভাই, কে আমার বোন, এটা দেখার সুযোগ নেই, নিরপেক্ষতা থাকতে হবে। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপালস একটা অর্গানাইজেশনের। যোগাযোগের সমন্বয়, সদস্যদের মধ্যে কার্যকর যোগাযোগ, ইফেক্টিভ কমিউনিকেশন থাকতে হবে। সমন্বয়ের নীতিমালা নির্ধারণ করা যাতে সংগঠনের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালিত হয়। অর্থাৎ আপনি একটা কাজ করছেন, এটা অন্যরা জানে না, সো সেন্ট্রাল থেকে সবকিছু ডিস্ট্রিবিউট করা থাকবে এবং সব কাজ সম্পর্কে সবার ধারণা থাকবে যে এখন আমাদের এই প্রোগ্রামটা চলছে, ফর এক্সাম্পল বৃক্ষরোপণ অভিযান, এটা চলছে, আমাদের এই গ্রুপটা কাজ করছে এবং এটা 1 সপ্তাহ ধরে চলবে। এটা যেন সবার মধ্যে কি থাকে। আমি একটা জাপানিজ স্কুলে চাকরি করতাম, তো সেখানে মর্নিং মিটিং হতো। মর্নিং মিটিং এ সারা দিনের যে কাজ সেটা আলোচনা করা হতো, যে আজকে এটা আছে, আজকে এটা আছে, যার যার অংশ শেষে আলোচনা করত, অ্যানাউন্স করত, যাতে করে ওই প্রতিষ্ঠানের প্রত্যেকটা টিচার সব কাজ সম্পর্কে ধারণা রাখতো, যে এখন আমাদের এই প্রোগ্রামটা চলছে, এখন এই ক্লাসের এই এক্সাম হচ্ছে, বা এখন এই অ্যাক্টিভিটিস হচ্ছে। সো এই মর্নিং মিটিং এ এটা আলোচনা করা হয়। সো দ্যাট ইজ কল্ড যোগাযোগ এবং সমন্বয়। স্বচ্ছতা, জবাবদিহিতা দেখেছি। কাজের ক্ষেত্রে আপনি কাজ করেছেন, সেটার যেন জবাবদিহিতা থাকে, ডেডলাইন মেনটেন করা, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলোকে গুছিয়ে নেওয়া। জবাবদিহিতা যদি না থাকে তখন কাজ কখনোই ভালো হয় না। আর্থিক ব্যবস্থাপনা, সংগঠনের আর্থিক ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালনা করার নীতিমালা নির্ধারণ করা, যাতে সংগঠনের সম্পদ সুষ্ঠুভাবে ব্যবহার করা হয়। যদি আপনার বাজেট যেমনই থাকুক না কেন, সবকিছুর তদারকি, সবকিছুর ব্যবস্থাপনা সুন্দর ওয়েতে করা, সুন্দরভাবে করা, যাতে করে এমন না হয় যে একটা বালিশ নিচতলা থেকে উপরে উঠাইতে 20,000 টাকা খরচ হয়েছে। বুঝতে পেরেছেন সবাই? হ্যালো, জি শুনতে স্যার। পাচ্ছেন? জি স্যার। প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন। ধরেন একটা সংগঠন, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে ফাইন, একটা সংগঠন 1 বছর চলছে, সবাই যে যার কাজ করছে যার যার দায়িত্ব অনুযায়ী। এখন সবাইকে যদি ট্রেনিং এর আওতায় না নিয়ে আসা হয়, তাহলে কি তারা দক্ষ হবে? আমার যে লেভেল, আমার যে জ্ঞানের পরিধি, আমাকে যদি ট্রেনিং না করানো হয়, এটা কি বাড়বে নাকি এরকমই থাকবে? স্যার বাড়বে না, এরকমই থাকবে। এরকমই থাকবে। জি স্যার। যখনই আমি ট্রেনিং করব, যখনই আমি মাল্টিপল মানুষের সাথে কথা বলবো, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি শিখতে পারবো, তখনই আমার কাজের মধ্যে ভেরিয়েশন জি আসবে। স্যার। আপনি একা চিন্তা করবেন যে কোনো একটা টপিক, ফর এক্সাম্পল আপনি চিন্তা করছেন যে কিভাবে পুকুরে মাছ চাষ করা যায়, কোন আপনি একটা প্ল্যান চান, আপনার মাথায় একটা প্ল্যান আছে, আপনি ঘুরে ফিরে দেখবেন সেই একই জায়গায় চলে যাবেন বারবার। আপনি যদি এটা আপনার 4-5 বন্ধুর সাথে শেয়ার করেন, এক একজনের থেকে এক এক রকম আইডিয়া পাবেন এবং ফাইনালি আপনি এটাকে আরো স্ট্যান্ডার্ড স্মার্ট একটা প্ল্যানে রূপান্তর করতে পারবেন। এর জন্য ডেফিনেটলি দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ দরকার আছে। প্রশিক্ষণ মিন্স
শুধু যে অর্গানাইজিং এই যে ট্রেনিং সেটা না, আপনি কারোর সাথে কোনো কিছু শেয়ার করেছেন, তার কাছে পরামর্শ নিচ্ছেন, সেটাও একটা প্রশিক্ষণ। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। সো প্রশিক্ষণ আমরা যে লাস্ট প্র্যাকটিক্যাল ক্লাসে যারা টঙ্গীতে আসছিলেন, আমরা লাস্ট প্র্যাকটিক্যাল ক্লাসে মার্চিং এন্ড ড্রিলের বেশ কিছু বিষয় দেখার চেষ্টা করেছি, পার্টিসিপেট করার চেষ্টা করেছি। তো এইটা যারা করে নাই তারা কি এটা বুঝবে এটার মূল্যটা কি? তাদেরকে না, 1000 বার দিলে কি পারবে? তাকে হয় অন্য কোথাও এখানে করতে হবে, অথবা আপনার গ্রুপে আমি গ্রুপ ভাগ করে কাজ করতে দিয়েছিলাম, আপনাদেরকে প্র্যাকটিস করতে দিয়েছিলাম। কারণ কি, আপনাদের মধ্যেও নিজেরা, আমি যতটুকু লেকচার দিব তার চেয়ে আমার লেকচারের পরে আপনারা যদি নিজেরা প্র্যাকটিস করেন, একজন আর একজনকে দেখিয়ে দেন, ধরিয়ে দেন, গ্রুপ ওয়াইজ কাজ করেন, এটার মধ্যে আপনাদের লিডারশিপ কোয়ালিটিস ডেভেলপ করবে। আবার বাই দিস টাইম আপনারা নিজেদের মধ্যে খুবই কমফোর্ট ফিল করবেন, সবার সাথে সবার পরিচিত হবে, বন্ধুত্বসুলভ আচরণ সবাই করবে, সবাই সবার কাছ থেকে খুব আগ্রহের সাথে শিখতে পারে। স্যার প্রশিক্ষণ গ্রুপ যে আইসো সাইফুল সাহেব একটু মিউট করে রাখেন। ওকে স্যার, গ্রুপ ওয়াইজ করাতে স্যার অনেক ভালো হয়েছিল স্যার। জি জি, গ্রুপ ওয়াইজ স্যার করাতে ভালো হয়েছে। জি স্যার, অনেক ভালো হয়েছিল স্যার জিনিসটা। জি, আমরা নেক্সট ক্লাসগুলো এভাবে গ্রুপ ওয়াইজ শিখবো ইনশাআল্লাহ। আমাদের সময় থাকে শুক্রবারে প্র্যাকটিক্যাল ক্লাস হওয়াতে আমাদের একটু অসুবিধা হয়ে যায়। সমাজসেবা ও নৈতিক দায়িত্ব, প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা সংগঠনের সমাজসেবামূলক কার্যক্রমের উপর গুরুত্ব আরোপ করা এবং সদস্যদের মধ্যে নৈতিক দায়িত্ববোধ জাগ্রত করা। এই কিছুদিন আগে আমাদের প্রতিষ্ঠানে স্কাউট তারা কাজ করেছে, একটা ডোনেশন কালেক্ট করেছে, স্টুডেন্টদের থেকে, টিচারদের থেকে ডোনেশন কালেক্ট করে যারা দরিদ্র অসহায় মানুষ তাদেরকে খাবার, বস্ত্র এসব দিয়েছে। ইকরামুল ভাই মিউট করে রাখেন, ইকরামুল ভাই। সো এটা একটা অ্যাক্টিভিটিস সমাজসেবামূলক। এখন প্রশাসনের মূল নীতি আমরা দেখি। প্রশাসন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। প্রশাসনের মূলনীতি হচ্ছে সুশাসন। আপনারা পয়েন্টগুলোকে মনে রাখার চেষ্টা করবেন। আপনারা যদি ভিন্ন কোনো বইয়ে ভিন্ন পয়েন্ট পান, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই। আপনারা যদি ভিন্ন কোনো বইয়ে বা আপনাদের নিজের মতো করে কোনো পয়েন্টই করতে পারেন, সেটাও কোনো সমস্যা না, ওয়েলকাম। আইনের শাসন, জি বলেন। স্যার আমি এইগুলো আগে সমাজ বিজ্ঞানেতে সব এগুলো পয়েন্ট ব্যবস্থা করা আছে স্যার। আচ্ছা ফাইন, তাহলে তো হলোই। এখন আমাদের সবকিছু সমাজ বিজ্ঞানের সাথে মিলবে না, কারণ এটা একটা লেসন, এটার আরো অন্য লেসন আছে যেটা সংগঠন প্রশাসন না, আমাদের অন্য অংশ, সেইগুলোতে আপনাদের সমাজ বিজ্ঞানের সাথে মিলবে না। সেখানে আমরা ওভারঅল ফিজিক্যাল এডুকেশনের মধ্যে কিছু মিক্স আইটেম আছে, তার একটা জাস্ট একটা লেসন হচ্ছে সংগঠন প্রশাসন। আইনের শাসন, সুশাসন বলতে কি বোঝায়? সুশাসন নিশ্চিত করা, ন্যায্যতা, স্বচ্ছতা, সবার প্রতি সমান আচরণ। আইনের শাসন হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা, কঠোরভাবে প্রয়োগ করা। কোন একটা আমাদের রাষ্ট্রের যে যেমন মামলা দিয়ে দেয়, এখন এআই ক্যামেরা দিয়ে বসায় রাখছে, কেউ ইলিগাল কোনো কিছু করলেই মামলা। আইনের শাসন, দায়িত্বশীলতা, জবাবদিহিতা। প্রশাসনের ওই যে একটু আগেই এটা আমরা পড়েছি, সবার রেসপন্সিবিলিটি থাকতে হবে, যার যার কাজের জবাবদিহিতা থাকতে হবে, যে কেন এটা হলো বা কেন এটা হয়নি। যেমন ভালো করলে যেমন অ্যাপ্রিসিয়েট করতে হবে, তেমন খারাপ করলে সেটা জবাবদিহিতার আনতে হবে, তাইলেই কাজ ভালো হবে। স্বচ্ছতা থাকতে হবে, এটা আমরা পড়েছি অলরেডি। কার্যকারিতা ও দক্ষতা, নিরপেক্ষতা, এগুলো হচ্ছে বেসিক প্রিন্সিপালস। সমন্বয় ও সহযোগিতা, আমরা পয়েন্টগুলো একটু দেখি। মানবাধিকার
ও ন্যায় বিচার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, প্রতিনিধিত্বশীলতা ও অংশগ্রহণ, জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং তাদের মতামত এবং অংশগ্রহণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা। তো এটাই হচ্ছে বেসিক প্রিন্সিপালস অফ অ্যাডমিনিস্ট্রেশন। এখন আসেন, আপনি একজন অ্যাডমিনিস্ট্রেট, সফল প্রশাসক, তাহলে আপনার দায়িত্ব এবং আপনার কোয়ালিটি কি হতে পারে? কোয়ালিটি এবং রেসপন্সিবিলিটি। তো রেসপন্সিবিলিটির মধ্যে কি কি আছে? ডিউটি বা রেসপন্সিবিলিটি, নীতি নির্ধারণ ও বাস্তবায়ন, এটা কিন্তু প্রশাসকের দায়িত্ব। সাংগঠনিক সমন্বয়, সম্পদ ব্যবস্থাপনা, দায়িত্ব বন্টন, সমস্যা সমাধান, প্রশিক্ষণ ও উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিত করা, আইন ও নিয়মের প্রয়োগ, যোগাযোগ ও সমন্বয়, সংকট মোকাবেলা। এগুলো হচ্ছে একজন সফল প্রশাসকের দায়িত্ব। জাস্ট পয়েন্ট গুলাকে করলে আপনারা অটোমেটিক এটা সম্পর্কে লিখতে পারবেন। একজন সফল প্রশাসকের গুণাবলী কেমন হবে? নেতৃত্বের ক্ষমতা, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের দক্ষতা, সময় সচেতনতা। দেখেন, একজন ভালো মানুষের গুণাবলী মধ্যেও এগুলা পড়ে। গুড পার্সোনালিটির একজন মানুষ, স্বচ্ছতা ও সততা, আস্থা ও বিশ্বাসযোগ্যতা, সহনশীলতা ও ধৈর্য, গবেষণা ও বিশ্লেষণ ক্ষমতা। সবগুলো পয়েন্ট পড়লেই আপনারা ভেতরের বিষয়টা বুঝতে পারছেন। দূরদর্শী এবং কৌশলগত চিন্তা, সাস্টেইনেবল চিন্তা ভাবনা করা, এখান থেকে 10 বছর পরে কি হতে পারে, এখান থেকে 15 বছর 20 বছর পরে কি হতে পারে, এই সাস্টেইনেবল চিন্তা ভাবনা করে সবচেয়ে বেশি জাপানিজরা। জনগণের সেবার মানসিকতা, এটা হচ্ছে মেইন পয়েন্ট। আপনি ভালো প্রশাসক তখনই যখন আপনার চিন্তা ভাবনার মধ্যে জনগণের ডেভেলপমেন্ট থাকবে। তা না থাকলে আপনি কখনোই ভালো প্রশাসক হতে পারবেন না। তো আমরা এই যে গুণাবলী এবং দায়িত্বগুলো, এগুলো যদি পালনে দক্ষতা অর্জন করলে একজন প্রশাসক প্রতিষ্ঠানের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হন। সো আমরা কোয়ালিটিজ অফ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর বলতে পারি, অথবা ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর বলতে পারি। সেখানে আমরা বেশ কিছু টপিক নিয়ে আজকে আলোচনা করলাম। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, তবে আমরা একটা বিষয় একটু আপনাদেরকে বলি, আমাদের ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টসে কিছু ফিকচার আইটেম আছে। ফিকচার কি জিনিস? ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টসে আমাদের স্পোর্টস ম্যানেজমেন্টের কিছু পার্ট আছে, যেমন ফিকচার। এটা আমাদের ফিজিক্যাল এডুকেশন টিচারদের জানা খুবই জরুরি। ফিকচার কি? সূচি, তালিকা। একটা খেলাধুলার যে সূচি থাকে না, কোন টিমের সাথে আপনি একটা টুর্নামেন্ট তৈরি করবেন, একটা টুর্নামেন্ট অর্গানাইজ করবেন, কোন টিমের সাথে কোন টিমের খেলা হবে, কিভাবে খেলবে, এটার ইন্টারন্যাশনাল রুলস কি বলে, এইগুলো শেখা আমাদের জন্য জরুরি। যদিও আমাদের পরীক্ষাতে, এই পরীক্ষাতে আপনাদের যে বোর্ড অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন ফিজিক্যাল এডুকেশনের যে বোর্ড এক্সাম, সেখানে এই ফিকচার আসে না। কিন্তু অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন টিচার আপনার জন্য ফিকচার গুলো জানা জরুরি। এটার পাশাপাশি চাকরির পরীক্ষাগুলোতে কমন
ফিচার গুলো খুবই আসে। এখন আপনারা কি সেটা শিখতে চান? তাহলে আমি সেই অনুযায়ী ক্লাস প্ল্যান করব। জি স্যার, শিখতে চাই স্যার। শিখতে চাই স্যার। জি স্যার, অবশ্যই শিখবো স্যার, কারণ আমাদের তো শিখতে চাই স্যার। ফিজিক্যাল এডুকেশন নিয়ে তো স্যার আমাদের শিক্ষা স্যার। আপনাদের সিলেবাসটা শর্ট হওয়াতে এই সিলেবাসের মধ্যে ওইগুলো নাই। আমার কথা বুঝছেন? এখন আমি একটু এক্সাম্পল দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের দরকার কি দরকার না। ধরেন আপনি আপনার গ্রামের একটা টুর্নামেন্ট করবেন, 4টা দল আছে, 1 2 3 4, 4টা দল আছে। এখন এই 4টা দল থাকলে আপনি একটা নকআউট টুর্নামেন্ট করবেন। নকআউট মিন্স হচ্ছে হারলেই বাদ। আপনারা এটা জানেন তো? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার, জি স্যার। নকআউট আপনারা বিভিন্ন খেলা দেখেন। নকআউট পর্ব ওই যে রাউন্ড অফ 16, রাউন্ড অফ 18, রাউন্ড অফ হচ্ছে 8, সেমিফাইনাল, এগুলো সব নকআউট। ফাইনাল জি নকআউট। স্যার। পরাজিত 4 হলেই আর দলের সুযোগ নেই। 6টি ম্যাচ হবে স্যার। এখন এই 4টা দল আছে। নকআউট পর্বে ধরে নেন যে এই 1 নাম্বার দল 2 নাম্বার দলের সাথে খেলবে, 3 নাম্বার দল 4 নাম্বার দলের সাথে খেলবে। এরপরে এই 1 আর 2 এর থেকে তো একটা জয়লাভ করবে, তাই না? জি স্যার। 3 আর স্যার। 4 এর থেকে একটা জয়লাভ করবে। তাহলে এই 3 আর 4 এই দুইটা দল ফাইনাল খেলবে, এখানে একটা দল চ্যাম্পিয়ন হবে বা উইনার হবে। এটা খুব সহজ সিস্টেম, তাই না? এখন জি স্যার। মনে করেন 6টা দল আছে, তখন কি করবেন? ফর এক্সাম্পল 1 আর 2 কে খেলালেন, 3 আর 4 কে খেলালেন, 5 আর 6 কে খেলালেন। এরপরে কে খেলবে? এখানে তো 3টা দল আছে। আপনি যদি এই উইনারের সাথে একে খেলান, তাহলে এ কি করবে? স্যার আর ওকে এর সাথে যদি বাই নিয়ে খেলতে একে হবে খেলান, নাকি? তাহলে এ কি করবে? সো এটার জন্য ইন্টারন্যাশনাল কিছু প্রসিডিউর আছে, আমাদের ম্যাথমেটিক্যাল টার্মের মতো কিছু রুলস রেগুলেশন আছে। তো যদি আপনারা বাই। শিখতে চান, আমি সেই ক্লাস অর্গানাইজ করব। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার, অবশ্যই শিখতে চাই স্যার। জি স্যার, অবশ্যই শিখবো স্যার। শুধু এটা একটা বললাম, শুধু এটা জাস্ট একটা বললাম। পিকচারের বিভিন্ন ক্যাটাগরির পিকচার আছে। আপনারা সামনে ওয়ার্ল্ড কাপ জুন ও মাসে। রোটেশন ওটা রোটেশন আর হচ্ছে ঘূর্ণন। স্যার এই গুণাবলীর Circular. পেজটা একটু স্যার নিচে নামাবেন, এটা শিটের মধ্যে মিক্স আপ আছে তো একটু স্ক্রিনশট নিয়ে নিতাম। জি স্যার। এখানে স্যার একটু যেটা বলছিলাম নিচের দিকে পিকচার, নামান। আমি শুধু বলছি নকআউট, নকআউট। আরো রয়েছে লিগ। হ্যাঁ হ্যাঁ, লিগ স্যার, রাইট। লিগের মধ্যেও প্রকার আছে। লিগের রোটেশন মধ্যে স্যার। রয়েছে রাউন্ড, লিগের মধ্যে রয়েছে হচ্ছে সাইক্লিক মেথড। সাইক্লিক আর রোটেশন মেথড স্যার, এই দুইটা না স্যার? সাইক্লিক বা রোটেশন জি স্যার। একই। লিগের মধ্যে রয়েছে স্টেয়ারকেস মেথড। লিগের মধ্যে রয়েছে গ্রাফ মেথড। লিগের মধ্যে রয়েছে টেবুলার মেথড। টেবুলার। বুঝতে পেরেছেন? আপনারা যে ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলাটা দেখেন, এইটা কোন, এটা আবার এই যে এই খেলাধুলার পরিচালনা পদ্ধতির মধ্যে আবার ক্যাটাগরি আছে। ওয়ার্ল্ড কাপ ফুটবলটা হয় লিগ কাম নকআউট। লিগ লিগ কাম নকআউট। কাম নকআউট। কেন? প্রথম দেখবেন গ্রুপ পর্বে, যে যে গ্রুপে সবাই সবার সাথে খেলে, তাই না? জি স্যার। এরপরে নকআউট করবো। এরপরে শেষে যে নকআউট খেলা হয়, রাউন্ড অফ 16 বা 8 এ যে নকআউট খেলা হয়। সো এখানে লিগ কাম নকআউট দুইটা মেথড একসাথে পরিচালিত হয়। সো আপনারা যদি এই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, বিপিএল এও পড়ানো হয়, স্পোর্টস সায়েন্সেও পড়ানো হয়। এখন আপনারা যদি আপনাদের সিলেবাসে এটা নাই, যারা সিলেবাসটা মডিফাই করেছে তারা অংশটা রাখে নাই, কেন রাখে নাই জানি না।
তো এই জায়গাগুলো যদি নিজেদেরকে ডেভেলপ করতে না পারেন তাহলে আপনারা এনটিআরসি এ বলেন অন্য চাকরির পরীক্ষাগুলোতে পিছিয়ে যাবেন। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। বুঝতে চাই স্যার। স্যার এই এখন চ্যাপ্টারটা আপনারা যদি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্যার। স্যার আপনারা যদি আমি আপনাদেরকে শেখাবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? স্যার জি স্যার। জি মহসিন সাহেব বলেন। স্যার ক্লাস তো শুরু হয়েছে 8:30-এ, আমি স্যার জয়েন করছি 15 মিনিট পর। স্যার প্রথম দিকে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন কি এরকম? যা এই আমার ক্লাসে জন্য রেকর্ডিং পাবেন, আপনাদের ইউটিউব চ্যানেলে রেকর্ডিং পাবেন। আমরা আজকে আলোচনা করেছি মেইনলি সংগঠন ও প্রশাসন নিয়ে। সংগঠন ও প্রশাসন এটা আমাদের ইন্টারন্যাশনাল গেমস এন্ড অর্গানাইজিং স্পোর্টস এর মধ্যে রয়েছে। জি স্যার, এটা পাইছি। থ্যাংক ইউ স্যার। জি, একজন দক্ষ বা ভালো প্রশাসকের গুণাবলী, দায়িত্ব, এটা আমরা পড়েছি। এটা একটু ইম্পর্টেন্ট আছে। আপনাদের পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন হয় 1 মার্ক, 2 মার্ক এবং 5 বা 6 মার্কের। তো যখন শর্ট অ্যান্সার থাকে সেটা তো 1 মার্ক 2 মার্কে হয়ে যায়। যখন 5 মার্ক বা 6 মার্কের থাকে তখন একটু পয়েন্ট আকারে লিখলে সুবিধা হয়। আর পরীক্ষার আগে আপনাদের স্পেশাল সাজেশন দেওয়া হবে, কোনো সমস্যা নেই। জি গিয়াস সাহেব বলেন। স্যার সিলেবাস নিয়ে একটু জানার দরকার ছিল স্যার। আমাদের সাবজেক্ট কয়টা পরীক্ষা হবে আমরা পড়ে আসছি, তো যদি বলা যায়। আপনি কোন গ্রুপে আছেন? স্যার ফিজিক্যাল এডুকেশন স্যার, নাকি? আচ্ছা, ভর্তি হয়েছেন কোথায় তাই বলেন। ভর্তি হলাম হচ্ছে এই যে এটি কি ইয়েতে ঢাকাতে স্যার, মোহাম্মদপুরে। আচ্ছা, আমি আপনাদের গ্রুপে সিলেবাসটা দিয়ে দিব। আমি যে গ্রুপে আছি সেই গ্রুপে আমি সিলেবাস দিয়ে দেব। স্যার জি রবিউল আলম বলেন। স্যার শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভালো করার জন্য সামগ্রিকভাবে আপনার অভিজ্ঞতার আলোকে যদি একটু আমাদের সিলেবাস দিতেন তাহলে এখন থেকে হয়তো একটু করলে ভালো হতো। আপনাদের এই কোর্সটা তো একটা শর্ট কোর্স, 1 বছরের। এখানে সিলেবাসও খুবই সামান্য। চাকরির বাজারে এই সিলেবাস পড়ে টেকা যাবেই না। স্যার আমি চাকরি বিপিএড কোর্সেরটা বলছি না, মানে ওই আমরা যে এনটিআরসি তে পরীক্ষা দেব ওইটার জন্য যদি আপনার অভিজ্ঞতার আলোকে আর কি আমাদের একটা সিলেবাস দিতেন যে এগুলা পড়লে। এনটিআরসি তে আপনি নিজের সাবজেক্টে দিবেন? না আমি তো শারীরিক শিক্ষার ইয়েতে দেব। শারীরিক শিক্ষার এনটিআরসি তে দিতে গেলে ডেফিনেটলি আপনাকে বিস্তারিত জানতে হবে। জি স্যার, এর উপরে কি আপনার কোনো বই আছে? আমার এবার সার্কুলার হলে আমার বই বের হবে ইনশাআল্লাহ। আমার ব্যাচ চলছে। আমার একটা কথা আছে, আপনি যে বললেন জেনারেল শিক্ষার উপরে সামগ্রিকভাবে বের সাবিয়া হবে। ওনার শেষ হোক তারপরে বলেন। জি রবিউল আলম বলেন। বলতেছি আপনার যে বইটা বের করবেন এটা জেনারেল এবং এই শারীরিক শিক্ষার যে আলাদা শুধুমাত্র অনলি ফর ফিজিক্যাল এডুকেশন। জেনারেলের জন্য আমাদের আলাদা ব্যবস্থা করে করতে হবে। জি জেনারেল এক্সপার্ট আমি নই। ধন্যবাদ স্যার। স্যার আপনি যে বললেন যে সিলেবাস যে সংক্ষিপ্ত, এই সিলেবাসে আমাদের নিবন্ধন পরীক্ষা দিলে টেকা যাবে না, বুঝলাম না স্যার আপনার কথাটা। হ্যালো আপনি, আমি বলি বুঝাচ্ছি। তাহলে আমরা এই কোর্সটা করে দিতে পারবো। আপনি জি শুনেন,